প্রিয় গল্প সাথী, সপ্তাহের সেরা গল্পর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের অন্যতম সেরা উপন্যাস অদৃশ্য মানুষ। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে পোস্টটিতে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। শ্রীপুরের স্বাস্থ্য নিবাসে সকালে বিকালে চা, টোস্ট, কেক, বিস্কুট ও ডিম প্রভৃতির ব্যবস্থা ছিল। শ্রীপুরের যে কোনো ভদ্রলোকই কিঞ্চিত অর্থ ব্যয় করলে সেখানে গিয়ে চায়ের তৃষ্ণা নিবারণ করতে পারতেন এবং প্রতিদিন সকালে বিকালেই সেখানে চায়ের তেষ্টা মেটাবার জন্যে অনেক তৃষিত লোকের আবির্ভাব হতো। যাত্রীর অন্তর্ধানের পরের দিন সকালেও স্বাস্থ্যনিবাসের চা বিভাগে চা ভক্তদের অভাব হলো না। একটা মস্ত গোল টেবিলের চারিধারে বসে খরিদ্দাররা মাঝে মাঝে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছেন এবং মাঝে মাঝে গতকল্যকার ঘটনা নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করছেন। বলা বাহুল্য, চা সভার সভাপতি ছিলেন স্বাস্থ্যনিবাসের মালিক মিস্টার দাস স্বয়ং, এবং তাঁর ডাইনে ও বাঁয়ে বিরাজ করছিলেন রতনবাবু ও মানিকবাবু। আসল বক্তা হচ্ছেন তারা তিনজনই, বাকি সবাই শ্রোতা ও উৎসাহদাতা। বক্তৃতা যখন রীতিমতো জমে উঠেছে তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন একটি নতুন লোক। তার জামাকাপড় যে হপ্তা কয়েকের মধ্যে রজকে দেখা পায়নি এ সত্য খুব সহজেই বোঝা যায়। তার ধুলোয় ধূসর তালিমারা জুতো দুখানির অবস্থাও সন্দেহজনক, কারণ তাদের ভিতরে ভদ্রলোকের পা দুখানি ঢুকেও আরও খানিকটা বেওয়ারিশ জায়গা খালি পড়ে আছে। ভদ্রলোক আসতে আসতে ক্রমাগত পিছন পানে চেয়ে চমকে উঠছেন, যেন তার পিছনে পিছনে আসছে কোনো অদৃশ্য বিপদ। স্বাস্থ্যনিবাসের খরিদ্দারের এমন ধারা হতচ্ছাড়া চেহারা মিস্টার দাস পছন্দ করলেন না। একটু বিরক্তভাবে বললেন, এক পেয়ালা চা আর দু টুকরো রুটি চাই, গোটা দুয়েক ডিম হলে মন্দ হয় না। আগন্তুকের ছেঁড়া পকেটের দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে মিস্টার দাস বললেন, দাম চড়া না, আপনাকে খাওয়ার আগেই দাম দিয়ে দিতে হবে। মিস্টার দাসের ভয়ের কারণ বুঝে আগন্তুক হেসে বললেন, আমার পকেট ছেঁড়া বটে, কিন্তু আমার টাকা থাকে ট্যাঁকে। এই নিন। বলে তিনি একটা টাকা বার করে ঠং করে টেবিলের উপর ফেলে দিলেন। আসুন আসুন, ওই টেবিলের ধারে বসুন, আপনার খাবার এক্ষুনি আসবে। বলেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন ডাক্তারবাবু, এইবারে সেই ভুতুরে লোকটার ঘরে যাওয়া যাক। মিস্টার দাসের সঙ্গে মানিকবাবু স্বাস্থ্যনিবাসের ভিতর দিকে চলে গেলেন। আগন্তুক টেবিলের ধারে গিয়ে বসলেন। কারুকে বোধহয় বলে দিতে হবে না যে এই আগন্তুকই হচ্ছেন আমাদের সেই বংশীবাবু। মিস্টার দাস ও মানিকবাবু যাত্রীর ঘরের ভিতরে ঢুকে দেখলেন কালকের সেই তুমুল কাণ্ডের পর ঘরের সমস্ত আসবাব ঠিক সেইভাবেই এলোমেলো হয়ে ছড়ানো রয়েছে। উল্টানো চেয়ার টেবিল, ভাঙাচোরা শিশি বোতল ও লণ্ডভণ্ড বিছানা। কেবল যাত্রীর জামা কাপড়, ব্যান্ডেজ, চশমা
ও নকল নাকটা দারোগাবাবু যাওয়ার সময় নিজের সঙ্গে নিয়ে গেছেন। ঘরের কোণে একখানা পকেট বুক পড়েছিল, সেইখানা তুলে নিয়ে মিস্টার দাস বললেন, এই পকেট বইখানার পাতা উল্টালেই হয়তো লোকটার অনেক কথা জানা যাবে। মানিকবাবু কি জবাব দিতে যাচ্ছিলেন, এমন সময় ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ও কি, দরজা খুললে কে? মানিকবাবু দরজার দিকে চেয়ে খুব সহজভাবেই বললেন, বোধহয় হাওয়ায় দরজাটা খুলে গেল, এতে ভয় পাওয়ার কিছু নেই। কালকের ব্যাপারের পর থেকে ওই অমনভাবে দরজা খুলে গেলেই আমার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। ডাক্তারবাবু, আপনি কি এখনই হাঁচলেন? ঘরের মধ্যে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। না না, আমি হেঁচেছি, আমাকে আপনারা চেনেন। মিস্টার দাস ও মানিকবাবু হতাশভাবে ও মরার মতন সাদা মুখে দুদিকে সরে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন। মিস্টার দাস, আমার পকেট বুক আপনার হাতে কেন? দিন, ফিরিয়ে দিন। মিস্টার দাস কাঁপতে কাঁপতে এগিয়ে এসে পকেট বুকখানা সামনের দিকে বাড়িয়ে দিলেন। পকেট বুকখানা মিস্টার দাসের হাত থেকে বেরিয়ে শূন্যে উড়ে একখানা চেয়ারের উপর গিয়ে পড়ল। মিস্টার দাস, আমার জামা কাপড়গুলো কোথায় গেল? পুলিশ নিয়ে গেছে। আমার আর জামা কাপড় নেই, তবে আপাতত আপনার জামা কাপড় পেলেই আমার চলে যাবে। আপনার গায়ের আলোয়ানখানা খুলে মেঝের ওপরে রাখুন, তারপর আপনার জামা কাপড় আর জুতো সব খুলে ওই আলোয়ানের ভেতরে রেখে দিন। তারপর একটা পোঁটলা বেঁধে জিনিসগুলো আমার হাতে দিন। আহ, সে কি কথা? যা বলছি তাই করুন। দেখতে পাচ্ছেন আমি অদৃশ্য। আমি যদি ইচ্ছা করি তাহলে এখনই আপনাদের দুজনকে গলা টিপে মেরে ফেলতে পারি। মিস্টার দাস বাঁধো বাঁধো গলায় অত্যন্ত লজ্জিতভাবে বললেন, কিন্তু এই ঘরে ডাক্তারবাবুর সামনে আমি জামা কাপড় খুলবো কেমন করে? আমি অদৃশ্য বটে, কিন্তু আপনাদের চেয়ে বোকা নই। একবার চোখের আড়ালে যেতে পারলেই আপনি যে এখনই পুলিশে খবর দিতে ছুটবেন সেটা আমি বেশ বুঝতে পারছি। ওসব চালাকি চলবে না। যা বলছি তাই করুন। আর মানিকবাবু, বইগুলো গুছিয়ে তুলে আপনিও ওই পোঁটলার ভেতরে রেখে দেবার চেষ্টা করুন। বাইরে তখন বংশীবাবুর চা, রুটি ও ডাবল ডিম শেষ হয়ে গেছে। এমন সময় রতনবাবু শুনতে পেলেন যাত্রীর ঘর থেকে যেন একটা গোলমালের আভাস আসছে। দিনকাল ভালো নয় বলে তিনিও তাড়াতাড়ি উঠে ঘটনাস্থলের দিকে অগ্রসর হলেন। সিঁড়ির সামনে এসেই তিনি শুনলেন তার খুব কাছেই একটা হাঁচির শব্দ হলো। এ হাঁচি তিনি ভোলেননি, শিউরে উঠে তাড়াতাড়ি একপাশে সরে দাঁড়ালেন। তারপরে দেখলেন সিঁড়ির উপর থেকে একটা পোটলা শূন্যে দুলতে দুলতে নেমে আসছে। পোটলাটা ঠিক যেন হাওয়ায় সাঁতার কাটতে কাটতে বৈঠকখানা ঘরের দিকে চলে গেল। ঠিক সেই সময় মিসেস দাস কি একটা কাজের জন্য বৈঠকখানা ঘরের দিকে আসছিলেন, কিন্তু দূর থেকেই উড্ডীয়মান পোটলা দেখে তার চক্ষু স্থির ও পা দুটো অচল হয়ে গেল। তারপরেই বাইরের ঘরে একটা অত্যন্ত গোলযোগ উঠল। সঙ্গে সঙ্গে মানিকবাবু যাত্রীর ঘর থেকে বেগে বেরিয়ে এসে বলে উঠলেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, ধরো ধরো, যতক্ষণ ওর হাতে পোঁটলা থাকবে সবাই মিলে অনায়াসে ধরতে পারবে, ধরো। রতনবাবু বেগে বৈঠকখানায় প্রবেশ করে দেখলেন বংশীবাবু পোটলাটা কাঁধে করে দ্রুত পদে স্বাস্থ্যনিবাস থেকে বেরিয়ে যাচ্ছেন। অদৃশ্য মানুষ নির্বোধ নয়। নিজে পোটলা নিয়ে যেতে গেলে যে বিপদের সম্ভাবনা আছে সেটা সে বিলক্ষণই জানে। তাই বংশীবাবুকেই সে পোটলার বাহন করেছে। রতনবাবু ও বংশীবাবুর পিছনে ছুটতে ছুটতে চেঁচাতে লাগলেন, চোর চোর চোর, এই পোটলা নিয়ে পালায়, পকড়াও পকড়াও পকড়াও। বেচারি বংশীবাবু। খানিক পরেই তিনি দেখলেন সারা শ্রীপুর শহরটাই যেন তার পিছনে ভেঙে পড়েছে। সকলেরই মুখে এক কথা, চোর চোর, পোটলা চোর, ধরো ওকে, মারো ওকে। এসব আপত্তিকর কথা শুনে বংশীবাবু আরও জোরে পা চালিয়ে দিলেন। ছোটবার অসুবিধে হবে বলে তার দাতব্য জুতো জোড়াকে তিনি পা থেকে খুলে নির্দয়ভাবে বিসর্জন দিতে বাধ্য হলেন। সকলের আগে আসছিলেন রতনবাবু ও মানিকবাবু। হঠাৎ
রতনবাবুর মনে হল কে যেন তাকে বিশ্রী একটা ল্যাং মারলে। সঙ্গে সঙ্গে তিনি মুখ থুবড়ে পড়ে দু হাতে মাটি জড়িয়ে ধরলেন। তারপরেই বিনা মেঘে বজ্রাঘাতের মতো মানিকবাবুর টিকালো নাকের উপরে প্রচণ্ড একটা ঘুষি এসে পড়ল। মানিকবাবু দু চক্ষে অনেকগুলো সর্ষের ফুল দেখলেন এবং তারপর কি যে হলো তার তিনি বলতে পারেন না। আর যারা ছুটে আসছিল তাদেরও কেউ খেলে কিল, কেউ খেলে চড় এবং কেউ বা খেলে লাথি বা গলা ধাক্কা। বেগে ছুটতে ছুটতে আছাড় খেয়ে অনেকেরই হাত পা মাথা ভেঙে গেল। বাকি লোকেরা তখন বুদ্ধিমানের মতো অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ আবার ফিরে এসেছে, সকলে সাবধান হও, এই কথা বলে চেঁচাতে চেঁচাতে যে যেদিকে পারল পলায়ন করলে। এই ভয়ানক খবর শুনেই অনেকে নিজের নিজের বাড়ির সদর দরজার ভেতর থেকে খিল লাগিয়ে দিলে। শ্রীপুরের সবাই যখন রাজপথে, মিস্টার দাস তখন যাত্রীর ঘরের ভিতরে বন্দী হয়ে আছেন। রাজপথের ও স্বাস্থ্যনিবাসের সমস্ত হট্টগোল ও আর্তনাদ তার কানে এসে ঢুকছে, কিন্তু মিস্টার দাসের ঘর থেকে বেরুবার উপায় নেই, কারণ তখন তিনি সদ্য প্রসূত শিশুর মতোই বস্ত্রহীন। অবশেষে অনেক ভেবেচিন্তে তিনি যখন খান কয়েক খবরের কাগজ তুলে কোমর জড়িয়ে নিজের বস্ত্রের অভাব দূর করবার চেষ্টা করছেন, তখন রতনবাবু আবার হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। ঘরে ঢুকেই রতনবাবু বলে উঠলেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য ঘুষি, অদৃশ্য লাথি, সমস্ত শ্রীপুরের গতর চূর্ণ হয়ে গেছে। সে এখন কোথায়? এতক্ষণ আমরা তার পিছনে ছুটছিলুম, কিন্তু এখন আমাদের পিছন পিছন সে ছুটে আসছে, হাতের কাছে যাকেই পাচ্ছে তাকে মেরে হাড় গুড়িয়ে দিচ্ছে। সবাই এখন পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে। অদৃশ্য মানুষ বোধহয় পাগল হয়ে গেছে। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মিস্টার দাস বললেন, সে আবার এখানে ফিরে আসবে না তো? আসবে নাকি? ওই এলো বুঝি। এই বলেই সাঁতারুরা গঙ্গায় যেমন করে ঝাঁপ খায়, রতনবাবু তেমন করেই মাটির উপরে ঝাঁপিয়ে পড়ে একেবারে খাটের তলায় ঢুকে অদৃশ্য মানুষের চেয়েও অদৃশ্য হয়ে গেলেন। মিস্টার দাসও কোমরের খবরের কাগজগুলোকে দুই হাতে প্রাণপণে চেপে ধরে দরজার বাইরের দিকে সুদীর্ঘ একটি লম্ফ ত্যাগ করলেন এবং লাফিয়ে তিনি যে কোথায় গিয়ে পড়লেন তা আমরা জানি না, তবে তাকেও আর দেখা গেল না। সারাদিন ধরে শ্রীপুর শহরে যেসব অঘটন ঘটল, চতুর্মুখ ব্রহ্মা চার মুখেও তা বলে শেষ করতে পারবেন না। রাজপথে কেউ হাঁচলেই চারিদিকে অমনি সাড়া ওঠে, ওই অদৃশ্য মানুষ এসেছে। সঙ্গে সঙ্গে সেখানটা মরুভূমির মতো জনশূন্য হয়ে যায়। বাড়ির ভিতরে লুকিয়ে থেকেও শান্তি নেই। হাওয়ার দাপটে ঘরের দরজা জানলা যদি হঠাৎ খুলে বা বন্ধ হয়ে যায়, অমনি সবাই হাউমাউ করে চেঁচিয়ে ওঠে। শ্রীপুর ব্যাংকের কাউন্টারের উপরে হাজার কয়েক টাকার নোট নিয়ে একজন কেরানি হিসেব করছিল। আশপাশে আরও অনেক লোক আপন আপন কাজে নিযুক্ত ছিল। এমন সময় দেখা গেল সকলের চোখের সম্মুখ দিয়েই নোটের তাড়া শূন্য পথে উড়ে গেল, ঠিক প্রজাপতির মতন। সবাই রাজপথে ছুটে এলো, কিন্তু সেই নোট প্রজাপতিদের আর কোনো সন্ধান পেলে না। কেবল দেখা গেল একজন ময়লা জামা কাপড় পরা লোক খালি পায়ে হনন করে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যনিবাসের উপরে অদৃশ্য মানুষের আক্রোশ অত্যন্ত বেশি, কারণ সারাদিনে সেই বারচারেক স্বাস্থ্যনিবাসকে আক্রমণ করেছে। সেখানকার একখানা সার্সির কাচও অটুট নেই এবং কাচের সমস্ত বাসনও চুরমার হয়ে গেছে। স্বাস্থ্যনিবাসের ভাড়াটিয়ারা প্রত্যেকেই পলায়ন করেছে। খবরের কাগজে এই সব ঘটনার উজ্জ্বল বর্ণনা পাঠ করে শ্রীপুরের বাসিন্দাদের উত্তেজনা, দুর্ভাবনা ও বিভীষিকার আর সীমা রইল না। কখন কোথায় এই ভীষণ অদৃশ্য মানুষের অদৃশ্য আবির্ভাব ঘটবে, সেই দুশ্চিন্তায় সকলেই তটস্থ হয়ে রইল। যে মাঠে বংশীবাবুর সঙ্গে প্রথমে আমাদের চেনাশুনো হয়, সেই ধুধু মাঠেরই এক নির্জন কোণে একটা ঝোপের ভিতরে
তিনি এখন আবার হতাশভাবে দুপা ছড়িয়ে বসে ঘন ঘন হাঁপ ছাড়ছেন এবং মাঝে মাঝে এদিকে ওদিকে ভয়ে ভয়ে তাকিয়ে কেন যে তিনি শিউরে উঠছেন অন্য কেউ তার রহস্য বুঝতে পারবে না। হঠাৎ শূন্য পথে দৈববাণীর মতো এক কণ্ঠস্বর জেগে উঠল। বংশীবদন, তোমার হাঁপ ছাড়া শেষ হলো কি? সন্ধে হতে যে আর দেরি নেই। বংশীবাবুর বদনে কিছুমাত্র উৎসাহের লক্ষণ দেখা গেল না। অত্যন্ত কাহিলভাবে তিনি বললেন, আমাকে দয়া করে ছেড়ে দিন, আপনার দুটো পায়ে পড়ি। সে কি হে বংশীবদন, ব্যাংকের কাউন্টার থেকে, রাস্তার লোকের পকেট থেকে আজ কত নোট আর কত টাকা তোমার পকেটে এসে জুটেছে, সেটা হিসেব করে দেখেছ কি? আমার সঙ্গে থাকলে রোজই এমনই আশ্চর্য রোজগার হবে। অর্ধেক তোমার, অর্ধেক আমার। বংশীবাবু দুই হাত জোড় করে কাঁচুমাচু মুখে বললেন, আমার আশ্চর্য রোজগারে আর কাজ নেই বাবা। এত রোজগার আমার হাতে সইবে না। এর চেয়ে গড়ের মাঠের মতো ট্যাগ নিয়ে নিশ্চিন্ত প্রাণে ঘুরে বেড়ানোটা ঢের ভালো। রোজগার করে করব কি? সারা শহর যে আমাকে চিনে ফেলেছে। পথে পথে পাহারাওয়ালা ঘুরছে আমার গলা টিপে ধরার জন্যে। আপনি তো অদৃশ্য হয়ে দিব্যি মজায় আছেন, কিন্তু আমার কি হবে? এতদিন পরে শ্রীপুর বুঝি ছাড়তে হলো। তাহলে চলো বংশীবদন, আমরা অন্য শহরে চলে যাই। বলেন কি মশাই? এই একদিনই সারা শহরে প্রাণ বাঁচানোর জন্য ছুটোছুটি করে আমার একবারে জিভ বেরিয়ে পড়েছে। এরপরেও আবার আপনার অন্য শহরে যাওয়ার ইচ্ছে আছে নাকি? কিন্তু অন্য শহরে গিয়ে কি হবে? আপনি যদি দয়া করে আমার ঘাট থেকে না নামেন, তাহলে সেখানেও তো আমি একদিনেই বিখ্যাত হয়ে পড়ব, শেষটা ধরা পড়ব আমি, আর আপনি তো হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবেন। আরে ছ্যা, তুমি দেখছি একটা বাজে মার্কা বন্ধু। আমি তার চেয়েও খারাপ মশাই, তার চেয়েও খারাপ। আমি হচ্ছে একেবারে রাবিশ মার্কা বন্ধু। এক্ষণে এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আর কেন, আমাকে রেহাই দিন। আচম্বিতে বংশীবাবুর দেহটা ঝাঁকানি খেয়ে উপরে উঠে শূন্যে দুলতে লাগল, যেন কোনো অদেখা হাত গলা ধরে তাকে টেনে তুলেছে। বংশীবাবু কেঁদে ফেলে বললেন, হুজুর, হুজুর, আমি আপনার গোলাম। আপনি যা বলবেন আমি তাই করব। সেই দিনই রাত দুপুরে শ্রীপুরের এক পুলিশ ফাঁড়িতে বেজায় হইচই লেগে গেছে। ফাঁড়ির পাহারাওয়ালা ফটকের সামনে বসে বসে ঢুলছে। হঠাৎ কোত্থেকে একটা লোক এসে দড়াম করে তার পায়ের তলায় আছড়ে পড়ল এবং চেঁচিয়ে পাড়া মাত করে বলে উঠল, বাঁচাও, বাঁচাও, অদৃশ্য মানুষ, বাঁচাও, বাঁচাও। সে চিৎকারে কবরের মরা পর্যন্ত জেগে ওঠে। ঘুমন্ত পাহারাওয়ালা তো সামান্য ব্যক্তি, তার উপরে আবার অদৃশ্য মানুষের নাম। পাহারাওয়ালা মস্ত এক লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললে, কে? কোথায়? কেমন করে তাকে দেখিয়ে দেবো? সে যে অদৃশ্য মানুষ, সে আমার পিছনে পিছনে তেড়ে আসছে। আমাকে বাঁচাও। হঠাৎ পাহারাওয়ালার দাড়ি ভরা গালে চটাং করে এক নিরেট চড় এসে পড়ল। গালে হাত বুলোতে বুলোতে হতভম্ব পাহারাওয়ালা দুপা পিছিয়ে এলো। তারপরেই বিস্ময়ে দেখলে তার সামনের লোকটাকে কে যেন হির হির করে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে যে নিয়ে যাচ্ছে তা দেখবার জো নেই। পাহারাওয়ালা এক লাফ মেরে এগিয়ে গিয়ে দুহাতে লোকটার দুই পা খুব জোরে চেপে ধরলে। তারপর একদিকে পাহারাওয়ালা আর একদিকে অদৃশ্য মানুষ, এই দুয়ে মিলে টাগা ফয়ার লেগে গেল সেই হতভাগ্য লোকটার দেহ নিয়ে। গোলমাল শুনে ফাঁড়ির দারোগা বাইরে বেরিয়ে এসে বললেন, এসব কি কাণ্ড? পাহারাওয়ালা টানাটানি করতে করতে প্রায় অবরুদ্ধ স্বরে বলে উঠল, অদৃশ্য মানুষ। যার দেহ নিয়ে টানাটানি করা হচ্ছে সেই লোকটি অর্থাৎ
আমাদের বংশীবাবু যাতনায় বিকৃত স্বরে বলে উঠলেন, আমাকে বাঁচাও, আমার দেহ এইভাবে ছিঁড়ে দুখানা হয়ে যাবে, আমাকে বাঁচাও। দারোগা রিভলভার বার করে বার কয়েক গুলি বৃষ্টি করলেন। গুলি অদৃশ্য মানুষের গায়ে লাগলো কিনা বোঝা গেল না, কিন্তু বংশীবাবুর দুই হাত থেকে অদৃশ্য মানুষের হাতের বাঁধন ফস করে খুলে গেল। রসায়ন শাস্ত্রে বিখ্যাত পণ্ডিত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় শ্রীপুর শহরে বাস করতেন। আজ সারাদিন তার অশান্তির অবধি নেই। আজ সারাদিন শ্রীপুরের পথে হট্টগোল আর হুড়োহুড়ি চলেছে। তার জন্য পূর্ণবাবুর সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে। সারাদিনই তার কানের ভিতরে এই চিৎকারই বারবার ছুটে এসেছে, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ। ওই আসছে, ওই ধরলে। পূর্ণবাবু বারবার বিরক্তিভাবে নিজের মনেই বলছেন, পৃথিবীতে কি আবার রূপকথার রাজ্য ফিরে এলো? অদৃশ্য মানুষ, সারা দুনিয়াটা কি হঠাৎ পাগলা হয়ে গেল? সন্ধ্যার পরে যখন শহর ঠান্ডা হলো ও রাজপথের জনতা কমে গেল, পূর্ণবাবু তখন নিশ্চিন্ত হয়ে নিজের কাজে বসলেন। রাত যখন দুপুর, তখনও তিনি কাজ করছেন এক মনে। আচমকা কি কতগুলো ভাষা ভাষা চিৎকার ও রিভলভারের শব্দ তার কানে এসে ঢুকল। কাজ করতে করতে মুখ তুলে পূর্ণবাবু বললেন, আবার কি গাঁজাখোরদের উপদ্রব শুরু হলো? কিন্তু রিভলভার ছুড়েছে কে? তারপর আবার তিনি নিজের কাজে মন দিলেন। কিছুক্ষণ পরেই খুব জোরে তার সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তারপর দরজা খোলার ও বন্ধ হওয়ার আওয়াজ এলো তার কানে। চাকরকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, কে কড়া নাড়ছিল? জানি না তো হুজুর, এই দরজা খুলে তো কারু দেখতে পেলুম না। চাকর চলে গেল। পূর্ণবাবু আবার কাজ করতে বসলেন। রাত 2টোর সময় তার কাজ শেষ হলো। ধীরে ধীরে টেবিলের ধার থেকে উঠে তিনি তার শয়ন ঘরে প্রবেশ করলেন। কিন্তু ঘরে ঢুকেই একখানা চেয়ারের তলায় কি একটা দাগ তার দৃষ্টি আকর্ষণ করল। এগিয়ে গিয়ে দেখলেন খানিকটা রক্ত। আশ্চর্য হয়ে ভাবলেন, এখানে রক্তের দাগ এলো কেমন করে? কিন্তু একটানা পরিশ্রমের পর তার চোখ তখন ঘুমে জড়িয়ে আসছিল। এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে তিনি শয্যার দিকে আবার অগ্রসর হলেন। ঘুমের ঘোরে সে রাত্রে তিনি ক্ষুধার কথাও ভুলে গেলেন। কিন্তু খাটের কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার বিস্ময় আরও বেড়ে গেল। তার সমস্ত শয্যা লণ্ডভণ্ড ও বিছানার চাদর ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং তাতেও রক্তের দাগ রয়েছে। এ কি রহস্য? অবাক হয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, কি আশ্চর্য, এ যে পূর্ণ। পূর্ণবাবু একবার পিছন ফিরে তাকিয়ে দেখলেন ঘরে তিনি ছাড়া আর জনপ্রাণী নেই। কণ্ঠহীন কণ্ঠস্বর। শ্রীপুরের পাগলামি তাকেও আক্রমণ করল নাকি? দেখ, হঠাৎ একখানা চেয়ারের দিকে তার নজর পড়ল। চেয়ার থেকে ঠিক আধ হাত উপরে শূন্যে একটা ব্যান্ডেজ স্থির হয়ে আছে, আর তাতেও রক্তের দাগ। গোল ব্যান্ডেজ, কিন্তু তার ভিতরে কোনো বস্তু বা দেহের কোনো অংশ নেই। এও কি সম্ভব? পূর্ণবাবুর কিছুমাত্র কুসংস্কার ছিল না, কিন্তু এ দৃশ্য দেখবার পর তারও বুকের কাছটা ছমছম করতে লাগল। ঘরের ভিতর আবার কে তাকে ডেকে বললে, পূর্ণ, তুমি এখানে? বিপুল বিস্ময়ে পূর্ণবাবু হাঁ করে রইলেন। পূর্ণ, ভয় পেও না, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। শ্রীপুরের পাগলামি তার শয়ন ঘরেও ঢুকেছে? না, ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন? স্বপ্নের ঘরেই তিনি যেন বললেন, হ্যাঁ, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। অদৃশ্য মানুষ? অদৃশ্য মানুষকে দেখতে কি ওই ব্যান্ডেজের মতো? না,
ব্যান্ডেজটা আমার কোমরে বাঁধা আছে। তোমার বিছানার চাদর ছিঁড়ে এই ব্যান্ডেজ তৈরি হয়েছে। পূর্ণবাবু ভাবলেন, অদৃশ্য মানুষ যদি সত্যিকার মানুষই হয় তাহলে অত্যন্ত অভদ্রত। সম্পূর্ণ অপরিচিত হয়েও তাকে তুমি তুমি বলে কথা বলছে। কিন্তু এ সবই বাজে ধাপ্পা। ম্যাজিকের ফকিকারিতে তাকে ভোলানো এত সহজ নয়। সামনে এগিয়ে হাত বাড়িয়ে তিনি ব্যান্ডেজটা ধরবার চেষ্টা করলেন। হঠাৎ দুখানা তপ্ত রক্ত মাংসের হাত তার হাত সজোরে চেপে ধরল। সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর বললেন, পূর্ণ, বিশ্বাস করো, সত্যি আমি অদৃশ্য মানুষ। এইবারে পূর্ণবাবুর গায়ে কাঁটা দিলে তিনি চেঁচিয়ে লোকজন ডাকবার উপক্রম করলেন এবং তৎক্ষণাৎ দুখানা অদৃশ্য হাত সজোরে তার মুখ চেপে ধরলেন। পূর্ণ, বোকামি করো না। চেঁচামেচি করলে তোমার ভালো হবে না। আমার গলা শুনেও তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি বিধু। বিধু? হ্যাঁ হ্যাঁ, বিধু, অর্থাৎ বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। সিটি কলেজে তোমার সঙ্গে পড়তুম, মনে নেই? দিনে 30 কাপ করে চা খেতুম বলে তুমি আমাকে কেবলই ধমক দিতে। আশ্চর্য, এত শীঘ্র তুমি বন্ধুদের ভুলে যাও। বিধু, হ্যাঁ, এখন মনে পড়ছে বটে, কিন্তু অদৃশ্য মানুষের সঙ্গে আমাদের সেই বিধুর সম্পর্ক, সে তো অদৃশ্য ছিল না। না, তখন আমি অদৃশ্য ছিলুম না, এখন হয়েছি। এও কি সম্ভব? মানুষ অদৃশ্য হতে পারে? সে আলোচনা পরে করব। আপাতত আমায় কিছু খেতে দাও। আজ 3 দিন আমার পেটে অন্ন যায়নি। না, আজ আমার খিদে নেই বলে আমি কিছু খাইনি। আমার খাবার তোমার পাশের টেবিলেই চাপা দেওয়া আছে, ইচ্ছে করলেই খেতে পারো। নিরাকার বিধুর আর তর সইল না। পূর্ণবাবু অবাক হয়ে দেখলেন তার টেবিলের উপরে রক্ষিত খাবারের থালার ঢাকনিটা হঠাৎ যেন জীবন্ত হয়ে এক লাফ মেরে টেবিলের আরেক পাশে গিয়ে পড়ল এবং তারপর খাবারগুলো জ্যান্ত হয়ে শূন্যে টপাটপ লাফ মারতে শুরু করলে। খেতে খেতে নিরাকার বিধু বললে, আহ, এতক্ষণে যেন বাঁচলুম। আমি ঈশ্বরের মতো নিরাকার হয়েছি বটে, কিন্তু ক্ষুধা তৃষ্ণাকে এখনো জয় করতে পারিনি। ভাগ্যিস দৈবগতিকে তোমার বাড়িতেই এসে পড়েছি। তোমার দেহ নিরাকার হয়েছে বটে, কিন্তু তোমার দেহের রক্ত তো চর্মচক্ষুকে ফাঁকি দিতে পারে না। ব্যাপার কি? তুমি আহত হয়েছ কেন? সে অনেক কথা, পরে বলবো। আপাতত এইটুকু শুনে রাখো, একটা পাজি লোক আমার টাকা নিয়ে পালাচ্ছিল। তাকে ধরতে গিয়েই আমার এই বিপদ হয়েছে। ভাই পূর্ণ, আজ আর আমি কথা কইতে পারছি না। 3 দিন আমি ঘুমোইনি। আমাকে ঘুমোবার একটু ঠাঁই দাও। হ্যাঁ, তুমি এই ঘরেই ঘুমোতে পারো, আমি অন্য ঘরে যাচ্ছি। তুমি তোমার 2-1টা বাড়তি জামা কাপড় আমাকে দিয়ে যাও। আচ্ছা। পূর্ণবাবু একখানা আলোয়ান, একটা গরম কোট, একটা ফ্লানেলের শার্ট, একখানা কাপড় ও একজোড়া জুতো এনে দিলেন। বিধু যখন সেইগুলো পরলে তখন তার দেহের একটা নির্দিষ্ট গঠন পূর্ণবাবুর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। যদিও জামার উপরে তার মুন্ড, জামার হাতার তলায় তার হাত দুটো এবং হাঁটুর কাপড় ও জুতোর মাঝখানে তার পা দুটো দৃশ্যমান হলো না বলে সে দেহটাকে অত্যন্ত কিম্ভূতকিমাকার দেখাতে লাগল। ভাই পূর্ণ, এইবারে আমি একটু ঘুমিয়ে নেব। বাকি কথা সব কাল সকালে হবে। হ্যাঁ, ভালো কথা, আমি এখানে আছি এ কথা তুমি কারুকে বলবে না তো? কেন? লোকে আমার কথা টের পায়, এটা আমি পছন্দ করি না। সাবধান, আমার এই কথা ভ্রমেও ভুলো না। পূর্ণবাবু সে ঘর ছেড়ে বেরিয়ে অন্য একটা ঘরে গিয়ে ঢুকলেন।
তার চোখে সে রাত্রে আর ঘুম এলো না। একখানা ইজি চেয়ারের উপরে বসে পড়ে তিনি নানা কথা ভাবতে লাগলেন। অদৃশ্য মানুষ, শ্রীপুরের আর সকলের মতো আমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এও কি সম্ভব? হ্যাঁ, সমুদ্রের জলে যারা বাস করে আমাদের চোখে তারা অদৃশ্য বটে। পুকুরের জলে যে সব জীব বাস করে তারাও অদৃশ্য। কিন্তু পৃথিবীর হাওয়ার জগতে যারা বাস করে তারা কখনো না, অদৃশ্য হতে পারে না। ভেবেচিন্তেও তিনি কুল কিনারা পেলেন না। রাত পুইয়ে গেল। সকালবেলায় খবরের কাগজ এলো। খবরের কাগজে পূর্ণবাবু অত্যন্ত আগ্রহের সহিত অদৃশ্য মানুষের সমস্ত কীর্তিকলাপ পড়ে ফেললেন। যে কথাগুলি তিনি জানতে পারলেন সেগুলি হচ্ছে এই: অদৃশ্য মানুষ স্বাস্থ্যনিবাসীর উপরে বিষম অত্যাচার করেছে। অদৃশ্য মানুষ ডাক্তার মানিকবাবুর বাড়ি থেকে টাকা চুরি করেছে। অদৃশ্য মানুষ শ্রীপুরের অসংখ্য স্ত্রী পুরুষকে আহত করেছে। অদৃশ্য মানুষ শ্রীপুরের ব্যাংক থেকে কয়েক হাজার টাকার নোট নিয়ে পালিয়েছে এবং রাজপথের পথিকদের পকেট কেটে অনেক টাকা সরিয়েছে প্রভৃতি। পূর্ণবাবু নিজের মনেই বললেন, সর্বনাশ! বিধু কেবল অদৃশ্য নয়, উন্মত্তও বটে। ইচ্ছে করলে পৃথিবীতে সে সাংঘাতিক কাণ্ড করতে পারে। মানুষের সমাজের সমস্ত নিয়ম বদলে দিতে পারে। আর আমি কিনা তাকে স্বাধীনভাবে আমারই ঘর ছেড়ে দিয়ে রেখে এসেছি। তাকে কি স্বাধীনতা দেওয়া উচিত? কখনোই নয়। পূর্ণবাবু একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখলেন। তারপর কাগজখানা একখানা খামের ভিতরে পুরে চাকরকে ডেকে বললেন, এই চিঠিখানা চুপি চুপি থানায় দিয়ে এসো। ঠিক সেই সময় তার শয়ন ঘরের ভিতরে ঝনঝন করে একটা বেজায় আওয়াজ হলো, যেন কাচের কি কতগুলো ভেঙে পড়ল। পূর্ণবাবু তাড়াতাড়ি শয়ন ঘরের দিকে ছুটলেন। ঘরের ভিতরে ঢুকে দেখলেন একটা জানলার সামনে বিধুর স্কন্ধ কাটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং জানলার সার্সির ভাঙা কাঁচগুলো ঘরের মেঝের উপর ছড়িয়ে রয়েছে। এ কি ব্যাপার? আমার মেজাজ বেজায় তিক্ত হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। ভয়ানক রাগ হচ্ছে। রাগের ঝোঁকে তোমার সার্সির কাঁচগুলো ভেঙে ফেলেছি। উন্মাদ রোগের পূর্ব লক্ষণ। তুমি আজকাল মাঝে মাঝে এরকম করো নাকি? করি। পূর্ণবাবু ঘরের ভিতর নীরবে খানিকক্ষণ পায়চারি করলেন। তারপর বিধুর সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন, বিধু, বিধু, শান্ত হয়ে বসো। কেমন করে তুমি অদৃশ্য হলে সে কথাটা আমাকে বলনি। আমার শুনতে ইচ্ছে করছে। অদৃশ্য হওয়া খুবই সহজ কথা। তোমার কাছে সহজ হতে পারে, কিন্তু আমার কাছে এটা একেবারেই অসম্ভব ব্যাপার। কলেজ ছাড়বার পর আমি যে পদার্থবিজ্ঞান নিয়ে খুব মেতে উঠেছিলুম সে কথা বোধহয় তুমি জানো না। মোহনপুরে আমাদের বাসা ছিল। সেখানে প্রায় দিনরাত একটা ঘরে বন্দি হয়ে আমি কেবল পদার্থবিজ্ঞান নিয়ে হরেক রকম পরীক্ষা করতুম। সেই পরীক্ষার ফলেই অদৃশ্য হবার এই অদ্ভুত উপায় আবিষ্কার করেছি। সে উপায়টা কি শুনি? সে কথা ভালো করে বোঝাতে গেলে পদার্থবিজ্ঞানের অনেক কঠিন বিষয় নিয়ে এখন ব্যাখ্যা করতে হয়। সে সময় আমার নেই। তবে খুব সংক্ষেপে দুই একটা কথা বলছি, শোনো। ধরো কাঁচের কথা। পাথরের চেয়ে কাঁচ স্বচ্ছ, তাই পাথরের ভিতর দিয়ে দেখা যায় না, কিন্তু কাঁচের ভিতর দিয়ে যায়। অস্পষ্ট আলোতে খুব পাতলা কাঁচ সহজে চোখে পড়ে না, কারণ সে আলো শোষণ ও প্রতিফলন করতে পারে খুবই অল্প। সাধারণ সাদা কাঁচ তুমি যদি জলের ভিতরে ফেলে দাও তাহলে সে বিশেষ রূপে দৃষ্টি আকর্ষণ করে না।
আবার জলের চেয়েও ঘন কোনো তরল পদার্থের ভিতর কাঁচকে ফেলে দিলে সে প্রায় অদৃশ্য হয়ে যায়, কারণ সেই তরল পদার্থ ভেদ করে খুব অল্প আলোই তার কাছে গিয়ে পৌঁছতে পারে। ঠিক এই কারণেই বাতাসের ভিতরে হাইড্রোজেন গ্যাস অদৃশ্য হয়ে থাকে। কাঁচকে যদি ভেঙে গুঁড়ো করা হয় তাহলে বায়ু চলাচলের স্থানে তাকে রাখলে সকলেই দেখতে পায়, কিন্তু সেই দৃশ্যমান কাঁচের গুঁড়ো জলের মধ্যে ফেলে দিলে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সাদা কাগজ স্বচ্ছ নয়, তার ভিতর দিয়ে দৃষ্টি চলে, কিন্তু ভালো করে তেল মাখিয়ে সাদা কাগজকেও স্বচ্ছ করা যায়। এই রকম সব ব্যাপারের উপরে নির্ভর করেই আমি এই অপূর্ব আবিষ্কার করেছি। তারপর কি হলো বলো? কয়েক বৎসর চেষ্টার পরে যখন আমার মনে হলো যে আমি পরীক্ষায় সফল হয়েছি, তখন একদিন একটা বেড়ালকে ধরে আনলাম। তারপর সেই বেড়ালের উপর আমি আমার আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করলাম। বেড়ালটা ওষুধ খেয়ে কয়েক ঘন্টা ধরে ক্রমাগত চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর আমার চোখের সামনেই ধীরে ধীরে তার দেহ শূন্যে মিলিয়ে গেল। তার দেহ মিলিয়ে গেল বটে, কিন্তু তার মিউ মিউ করে কান্নার জ্বালায় আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল। শেষটা অনেক কষ্ট করে ও তাড়াহুড়ো দিয়ে বেড়ালটাকে ঘর থেকে বিদেয় করল, কিন্তু ঘর থেকে বেরিয়ে পথে গিয়ে আবার সে হইচই বাঁধিয়ে তুললে। বিড়াল মিউ মিউ করছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজপথে বেশ ভিড় জমে গেল। যখন বিড়ালটাকে কিছুতেই আবিষ্কার করা গেল না, তখন তাকে ভুতুড়ে বিড়াল মনে করে সবাই সেখান থেকে পলায়ন করলে। এই ওষুধটা হয়তো এত শীঘ্র আমি নিজের ওপরে প্রয়োগ করতাম না, কিন্তু বাধ্য হয়ে শেষটা করতে হল। পূর্ণ, আমি যে ধনীর ছেলে নই এ কথাটা তুমি জানো। সামান্য যা কিছু পুঁজিপাটা ছিল, এই পরীক্ষা শেষ করতেই তা ফুরিয়ে গেল। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা বিষম তাগাদা শুরু করলে। তাগাদায় যখন ফল হলো না, তখন সে নালিশ করে আমার বিরুদ্ধে বডি ওয়ারেন্ট বার করলে। বাড়িওয়ালা ও ওয়ারেন্টকে ফাঁকি দেবার জন্যে শেষটা আমি মরিয়া হয়ে ওষুধ খেয়ে অদৃশ্য হয়ে পড়লুম। বাড়িওয়ালার চোখের সম্মুখ দিয়েই আমি সরে পড়লুম, কিন্তু সে আমাকে মোটেই দেখতে পেলে না। রাজপথে জনতার ভিতর দিয়ে লক্ষ্যহীনের মতো এগিয়ে চললুম, কিন্তু খানিক দূর এগুতেই নানান রকম মুশকিল হতে লাগলো। মোটর গাড়িগুলো হর্ন না দিয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে চলে যেতে চায়। একটা মুটে এক রাশ জিনিস ভরা ঝাঁকা মাথায় করে আমার গায়ের ওপর এসে পড়ল। আমি সাঁত করে একপাশে সরে গেলুম বটে, কিন্তু আমার অদৃশ্য গায়ে ধাক্কা খেয়ে মুটেটা আশ্চর্য হয়ে এমনি চমকে উঠল যে তার সমস্ত মোট পথের ওপর পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তার ঝাঁকার ভিতরে কাঁচের কি একটা জিনিস ছিল, তারই এক টুকরো ভেঙে আমার পায়ের তলায় ফুটে গেল, ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আমি কাঁচের টুকরোটা পা থেকে বের করে ফেলার চেষ্টা করছি, ইতিমধ্যে সেখানে অনেক লোকজন জমে গেল। তারা মুটেটাকে বললে, তুই কানা হয়ে পথ চলছিস নাকি? মুটেটা বললে, না বাবু, আমাকে ভূতে ধাক্কা মেরেছে। সব লোক হেসে উঠল। মুটে বলল, ওই দেখুন রক্তমাখা পায়ের দাগ। বেগতিক দেখে আমি তাড়াতাড়ি সেখান থেকে পালাতে গেলুম, কিন্তু কি আপদ, যতই অগ্রসর হই রক্তমাখা পায়ের রেখা আমার পিছনে পিছনেই চলে। রাস্তার ভিড় ক্রমে বেড়েই চলল, সকলেই ভীত, বিস্মিত, স্তম্ভিত। সেই মস্ত ভিড় রক্তাক্ত পায়ের দাগ ধরে আমায় অনুসরণ করতে লাগলো। তার উপরে পথে নেড়ি কুকুরগুলো ব্যাপার আরও সঙ্গীন করে তুলল। তারা আমাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাদের তীব্র ঘ্রাণ শক্তি আমাকে আবিষ্কার করে ফেললে অনায়াসেই। হতভাগারা আমাকে ঘেউ ঘেউ করে কামড়ে দিতে এলো। ব্যতিব্যস্ত হয়ে কী করব ভাবছি, এমন সময় দেখি একখানা ফিটন গাড়ি সেইখান দিয়ে যাচ্ছে। এক লাফে তার উপরে উঠে পড়ল। গাড়িখানা দুলে উঠল। গাড়োয়ান সন্দিগ্ধ দৃষ্টিতে পিছন ফিরে একবার দেখলে, কিন্তু কিছুই না দেখতে পেয়ে আশ্বস্ত হয়ে আবার গাড়ি চালাতে লাগলো। খানিক পরেই এক নতুন বিপদ। একটা ভীষণ মোটা মেম হঠাৎ সেই গাড়িখানার ওপরে চড়ে বসল। আমি তাড়াতাড়ি অন্য দরজা দিয়ে আবার পথের ওপর লাফিয়ে পড়লুম। এবারে খুব সাবধানে সকলকে এড়িয়ে পথ চলতে লাগলুম। সন্ধে পর্যন্ত এইরকম ঘুরে ঘুরে রীতিমতো ক্ষুধার উদ্রেক হলো। একখানা খাবারের দোকানের একপাশে গিয়ে দাঁড়ালুম। দোকানি যেই একটু অন্যমনস্ক হয়, অমনি খান 2-3 লুচি বা একখানা কচুরি বা 2-1টা আলুর দম প্রভৃতি টপাটপ ছড়িয়ে ফেলি, কিন্তু 2-1টা খাবার মুখে ফেলেই নতুন এক বিপদের সম্ভাবনায় মুষড়ে পড়লুম।
আমার দেহের রক্ত যেমন বাইরের আলো হাওয়ার সংস্পর্শে এলে আর অদৃশ্য থাকে না, তেমনি বাইরের কোনো খাবার জিনিসও হজম না হওয়া পর্যন্ত উদরের মধ্যেই দৃশ্যমান হয়েই থাকে। এই সত্যটা ধরতে পেরেই পেটের ক্ষুধা পেটে নিয়েই পালিয়ে এলুম। সারাদিন ঘুরে ঘুরে ও অনাহারে শরীর এলিয়ে পড়ল। এখন উপায়, বাসায় ফেরার পথ নেই। রাস্তায় কতক্ষণ আর এমন করে ঘুরে বেড়াবো? সারা দেহে এক টুকরো কাপড় নেই, তার উপরে পৌষ মাসের প্রখর শীত। কাঁপতে কাঁপতে ভাবতে লাগলুম, কোনো রকমে যদি জামা কাপড় ও জুতো জোগাড় করতে পারি আর চশমা, ব্যান্ডেজ ও পরচুল প্রভৃতির সাহায্যে মুখের অদৃশ্য অংশগুলো ঢেকে দিতে পারি, তাহলে আমার চেহারা খুব চমৎকার দেখতে না হলেও একরকম চলনসই হতে পারে। কেউ শুধলে বললেই হবে যে দৈব দুর্ঘটনায় চোট খেয়েছি বলে মুখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। আরও মিনিট 15 পথ চলার পরই যা খুঁজছিলাম সেই সুযোগই পেলুম। একটা বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে 1 কোটি বিশ্বাস অ্যান্ড কোন। সেইখানে যাত্রা ও থিয়েটারের সকল রকম সাজ পোশাক ও সরঞ্জাম সুলভে ভাড়া দেওয়া হয়। কোনো রকম ইতস্তত না করে একেবারে ঘরের ভেতরে প্রবেশ করলুম। ঘরের ভিতরে একটা টাক মাথা বুড়ো একটা বাক্সের সামনে মাদুরের উপর বসে একখানা খাতায় কি লিখছিল। আমার পায়ের শব্দে চমকে মুখ তুলে দেখলে, কিন্তু সামনে কিছুই দেখতে না পেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। চারিদিকে সিন্দুক, বাক্স ও তোরঙ্গ সাজানো রয়েছে। দেয়ালে হরেক রকম সাজ পোশাক এবং পরচুল ও গোঁপদাড়ি ঝোলানো রয়েছে। নানা আকারের মুখোশ ও অস্ত্রশস্ত্র টাঙানো রয়েছে। আমি পা টিপে টিপে একটা কোণের দিকে যাবার চেষ্টা করলাম, কিন্তু এমনি আমার কপাল যে হঠাৎ আমার ধাক্কা লেগে একটা তোরঙ্গ গেল হুড়মুড় করে পড়ে। বুড়ো এবারে কাজকর্ম ফেলে একেবারে উঠে দাঁড়ালো। যে তোরঙ্গটা পড়ে গিয়েছিল তার কাছে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক চেয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুই আবিষ্কার করতে না পেরে আরও বেশি হতভম্ব হয়ে গেল। এ সুযোগ আমি ছাড়লুম না। হঠাৎ বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে জোরে তার গলা টিপে ধরলুম। 2-4 বার গোঁ গোঁ করে এসে অজ্ঞান হয়ে গেল। তারপর, বলো কি হে, তুমি অনায়াসে বুড়োটার গলা টিপে ধরলে? তখন তাছাড়া আর কি উপায় ছিল বলো? যে অবস্থায় আমি পড়েছিলুম, আমাকে বাঁচতে হবে তো। তাহলে নিজেকে বাঁচার জন্যে অনায়াসেই তুমি অন্য কারোকে খুন করতে পারো? কি অন্যায়! তা পারি। আত্মরক্ষা হচ্ছে জীবনের ধর্ম। নিজেকে বাঁচাবার জন্য নরহত্যা করা আমি অপরাধ বলে মনে করি না। এর ভেতরে তুমি অন্যায়টা দেখলে কোথায়? পূর্ণবাবু খানিকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, বিধু, তোমার স্বভাব ঢের বদলে গেছে দেখছি, কিন্তু সে কথা থাক। তুমি যা বলছিলে বলো। খানিকটা দড়ি দিয়ে বুড়োর হাত পা আমি বেঁধে ফেললুম। তার মুখে কতগুলো ন্যাকড়া গুঁজে দিলুম, যেন হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে চেঁচিয়ে না ওঠে। তারপর নিজের মনের মতন পোশাক বেছে নিয়ে পরে ফেললুম। পরচুল, দাড়ি গোঁপ, একখানা ঠুলি চশমা নিয়ে মুখের অদৃশ্য অংশ ঢাকা দিলুম। একটা মুখোশের নাক কেটে নিয়ে নিজের মুখের যথাস্থানে বসিয়ে দিলুম। তারপর মাথা থেকে গলা পর্যন্ত ব্যান্ডেজ করে একখানা আরশির সামনে পরীক্ষা করে দেখলুম, আমার মুখখানা দেখতে অদ্ভুত হলেও অমানুষিক হয়নি। বুড়োর বাক্স হাতড়ে 225 টাকা পেলুম। নোট ও টাকাগুলো পকেটে পুরে আবার রাস্তায় বেরিয়ে পড়লুম। পরের টাকা নিতে তোমার সংকোচ হলো না? কিছুমাত্র না। টাকা যার কাছে থাকে তারই হয়। লোকে তা বুঝলে এতদিনে পৃথিবীতে আর গরিব থাকতো না। সেখান থেকে এক হোটেলে ঢুকে আগে পেটের ক্ষুধাকে শান্ত করলুম। তারপর কেমন করে আবার নিজের বাসায় ফিরে গিয়ে আমার পুঁথিপত্র ও ওষুধের শিশি বোতলগুলো শ্রীপুরে পাঠানোর ব্যবস্থা করে নিজেও এখানে এসে হাজির হলুম, সে কথা আর না বললেও চলবে। শোনো পূর্ণ, আমি হচ্ছি অদৃশ্য মানুষ, কিন্তু নিরাকার হবার আগে অদৃশ্য হওয়ার যেসব আনন্দ মনে মনে কল্পনা করেছিলুম, আজ যে সেসব আকাশ কুসুমের মতো মিলিয়ে গিয়েছে। এখন আমার মতো অসহায় আর কেউ নেই। আমাকে সবাই ভয় করে, ভীষণ শত্রু বলে মনে করে।
কোনো সাধারণ মানুষের সাহায্য না পেলে পৃথিবীতে আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। সেই জন্যই বংশীবদনকে আমার সঙ্গী করেছিলাম। কিন্তু সে হতভাগাও আমার পুঁথিপত্র ও টাকা চুরি করে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তুমি এখন কি করতে চাও? মনে করছি এখন তোমার এখানেই কিছুদিন থাকব। ভগবান তোমার সঙ্গে আমার দেখা করিয়ে দিয়েছেন। মনে করলেই আমরা দুজনেই দুজনের অনেক উপকার করতে পারি। তুমি আমাকে আশ্রয় দেবে, আমাকে লুকিয়ে রাখবে, আর আমি দুনিয়ার ঐশ্বর্য লুটে নিয়ে এসে তোমার কাছে সঁপে দেব। তুমি আমাকে সাহায্য করবে পূর্ণ? পূর্ণবাবু চুপ করে বসে রইলেন। চুপ করে রইলে যে? পূর্ণ, তুমি কি আমার কথায় রাজি নও? পূর্ণবাবু নীরবে যেন কি শুনতে লাগলেন। পূর্ণ, নিচে যেন দরজা খোলার শব্দ হলো না? কই, আমি তো শুনতে পাইনি। বিধু খানিকক্ষণ কান পেতে শুনলে, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সিঁড়ির ওপরে নিশ্চয়ই কাদের পায়ের শব্দ হচ্ছে। কারা উপরে আসছে? কে আবার আসবে? কিন্তু বিধুর সন্দেহ দূর হল না। সে তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু পূর্ণবাবুও তাড়াতাড়ি এগিয়ে তার আগেই দরজার কাছে গিয়ে হাজির হলেন। বিশ্বাসঘাতক! এবং তারপরেই সে পূর্ণবাবুর উপরে লাফিয়ে পড়ল ও দু হাতে সবলে তার গলা টিপে ধরে তাকে এক টানে মেঝের উপর আছড়ে ফেললে। যন্ত্রণায় আর্তনাদ করে পূর্ণবাবু তখনই উঠে বসলেন এবং সেই অবস্থায় দেখলেন তার চোখের সামনে জামা কাপড়গুলো টান মেরে খুলে ফেলে বিধু আবার নিরাকার হয়ে গেল। থানার দারোগা পাহারাওয়ালাদের সঙ্গে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে আসছিলেন। এমন সময় আচমকা তার দেহের উপরে হুড়মুড় করে একটা অদৃশ্য ভার এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে তিনিও হলেন একেবারে কুপোকাত। দারোগা মশাই যখন আবার দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠতে পারলেন, তখন দেখলেন পূর্ণবাবু রক্তাক্ত মুখে বেগে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছেন। তিনি দারোগা বাবুর সামনে এসে বললেন, অদৃশ্য মানুষ আবার আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আপনারা বুঝি ঢাকঢোল বাজিয়ে চোর ধরতে চান? কেন বলুন দেখি? এখনো তা বুঝতে পারছেন না? আপনারা এমন গোলমাল করে বাড়ির ভেতরে ঢুকেছেন যে সে আগে থাকতেই সাবধান হয়ে পালিয়ে গেল। তাই তো, বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এ ভুল শোধরাবার উপায় নেই। অদৃশ্য মানুষকে হাতে পেয়েও ছেড়ে দিলে। তার মাথা খারাপ হয়ে গেছে, সে বদ্ধ পাগল। সে মানুষের টাকা কেড়ে নেবে, নরহত্যা করবে, পৃথিবী তার অত্যাচারে জর্জরিত হয়ে উঠবে। আমি তার সমস্ত মনের কথা শুনেছি। সে সমস্ত মানুষকে ঘৃণা করে। আজকের ব্যাপারের পর সে আর কারুকেই ক্ষমা করবে না। ছি ছি ছি, কি সর্বনাশটাই করলেন বলুন দেখি। তাকে কি ধরবার আর কোনো উপায় নেই? উপায় থাক আর না থাক, আমাদের চেষ্টা করতে হবে তো। দাঁড়ান, হয়েছে, শুনুন। শ্রীপুরের চারিদিকে চৌকিদার রাখুন, তারা সব পথঘাট আগলে থাক। পথে ঘাটে কুকুরেরা ঘেউ ঘেউ করলেই খোঁজ নেই। তার মুখে আমি শুনেছি সে অদৃশ্য হলেও কুকুরেরা তার অস্তিত্ব টের পায়। শ্রীপুরের সমস্ত লোককে সশস্ত্র আর সাবধান হয়ে থাকতে বলুন। কেউ যেন তার বাড়ির ভেতরে ঢোকার পথ খোলা না রাখে। সর্বদাই খাবার দাবার যেন লুকিয়ে রাখা হয়, যেন সে খাবার চুরি করতে না পারে, যেন সে অনাহারে থাকে। তাহলে আপনিও আসুন, এই বিষয়টা চটপট একটা ব্যবস্থা করে ফেলা যাক। যাচ্ছি, কিন্তু আর একটা কথা জেনে রাখুন। তার অদৃশ্য দেহের ভেতরে হজম না হওয়া পর্যন্ত খাবার দাবার দেখা যায়। খাবার হজম করার জন্য তাকে লুকিয়ে থাকতে হবে। এখানকার প্রত্যেক বনে জঙ্গলে আর ঝোপে ঝাড়ে পাহারা দেবার জন্য লোক রাখতে হবে। যদি দরকার হয় পথে ঘাটে কাঁচের টুকরো ছড়িয়ে রাখতে হবে। তার পা আহত হলে রক্ত পড়ে, আর সে রক্ত অদৃশ্য নয়। জানি এ ব্যবস্থা নিষ্ঠুর, কিন্তু উপায় কি? সে একে অদৃশ্য, তার উপরে পাগল আর হিংস্র জন্তুর মতো ভয়ঙ্কর। আটঘাট বেঁধে কাজ করতে বলছেন, কিন্তু তার আগেই যদি সে এ মুল্লুক ছেড়ে লম্বা দেয়? সে এখনই এখান থেকে নড়বে বলে মনে হয় না।
বংশী বলে কে একটা লোক তার দরকারি পুঁথিপত্র নিয়ে পালিয়েছে। আমার বোধহয় সেগুলো আগে ফিরে পাবার চেষ্টা করব। তাহলে আর দেরি নয়, আসুন বেরিয়ে পড়া যাক। দুজনে দ্রুত পদে নিচে নেমে গেলেন। অদৃশ্য মানুষ নিশ্চয়ই দুর্জয় ক্রোধে অন্ধের মতো হয়ে পূর্ণবাবুর বাড়ির ভিতর থেকে বেরিয়ে পড়েছিল, কারণ সেই বাড়ির দরজার সামনে তখন একটি ছোট্ট শিশু নিজের মনে খেলা করছিল। আচম্বিতে কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে ছুঁড়ে দূরে ফেলে দেয় এবং বেচারির একখানা পা ভেঙে যায়। তারপর ঘণ্টা কয়েকের মধ্যে আর তার কোনোই সন্ধান পাওয়া গেল না। হয়তো পূর্ণবাবুর বিশ্বাসঘাতকতায় ও নিজের আশায় নিরাশ হয়ে খানিকক্ষণের জন্য সে অত্যন্ত দমে গিয়েছিল এবং কোনো নির্জন স্থানে নিশ্চেষ্টভাবে বসে ভবিষ্যতের কর্তব্য স্থির করে নিয়েছিল। কিন্তু সে জানতে পারলে না ইতিমধ্যে তার বিরুদ্ধে সমস্ত পৃথিবী কিরকম জাগ্রত হয়ে উঠেছে। শ্রীপুরের ঘরে ঘরে প্রত্যেক সদর দরজা আজ বন্ধ। কোনো স্কুল, কলেজ ও আপিসও আজ খোলা নেই। খাবারওয়ালারা পর্যন্ত তাদের দোকানে ঝাঁপ তুলে দিয়েছে এবং পথে পথে সেপাইরা অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা দিয়ে বেড়াচ্ছে। শ্রীপুর শহরের প্রান্তে নদীর ঘাটে খেয়া পারাপার আজ বন্ধ এবং শ্রীপুর স্টেশনে সমস্ত রেলগাড়িরই কামরার দরজা আর জানালা আজ বন্ধ। শ্রীপুর থেকে মালগাড়ি যাওয়াও আজ বন্ধ করে দেওয়া হয়েছে কি জানি। ভোলা মালগাড়ি পেয়ে অদৃশ্য মানুষ পাছে তার উপরে চড়ে সকলের অজান্তে পলায়ন করে। মাঠে মাঠে বনে জঙ্গলে আনাচে কানাচে মোটা মোটা লাঠি সোটা, রামদা, তরোয়াল ও সরকি নিয়ে দলে দলে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং হাওয়ায় কোথাও একটা পাতা নড়লেই হাঁ হাঁ করে সেদিকে ছুটে যাচ্ছে। অদৃশ্য মানুষ যে মায়াপুরের মায়া এখনো ত্যাগ করেনি, শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। শ্রীপুরের এক পাটকলের ম্যানেজার ছিলেন চন্দ্রভূষণ বাবু। সন্ধ্যার কিছু আগে নদীর ধারের মাঠের ভেতরে হঠাৎ তার মৃতদেহ পাওয়া গেল। চন্দ্রবাবুর সর্বাঙ্গে ভয়ানক প্রহারের দাগ এবং তার মাথাটাও কে ভেঙে গুঁড়ো করে দিয়ে গেছে। চন্দ্রবাবুর মৃতদেহের পাশে তার নিজের মোটা বেতের লাঠিটা দুটুকরো হয়ে পড়েছিল এবং তারই খানিক তফাতে ছিল একটা মোটা লোহার রক্তমাখা গরাদ। বেশ বোঝা গেল ওই গরাদের সাহায্যেই চন্দ্রবাবুকে কেউ হত্যা করে গিয়েছে। এই ব্যাপারে শহরময় অত্যন্ত হইচই পড়ে গেল। চন্দ্রবাবু ছিলেন নির্বিরোধী ভালো মানুষ লোক। শ্রীপুরে কেউ তার শত্রু ছিল না। সুতরাং সকলেরই ধারণা হলো অদৃশ্য মানুষ ছাড়া এ কাজ আর কেউ করেনি। কিন্তু চন্দ্রবাবুকে খামোকা সে কেন খুন করতে যাবে? এ খুন যে টাকার জন্যে নয় তার প্রমাণ চন্দ্রবাবুর পকেট থেকে মানিব্যাগটা হারায়নি। তবে অনেক খোঁজাখুঁজির পর ব্যাপারটা সঠিক জানা না গেলেও একটা হদিশ পাওয়া গেল। মাঠের ধারের একখানা বাড়ি থেকে একটি ছোট মেয়ে যা দেখেছিল তাই নিয়ে সকলে অনেক রকম জল্পনা কল্পনা করতে লাগল। মেয়েটি বলে মাঠের উপর দিয়ে একটা লোহার গরাদ ঠিক পাখির মতোই নাকি উড়ে যাচ্ছিল, আর তার পিছনে লাঠি ঘোরাতে ঘোরাতে ছুটছিলেন চন্দ্রবাবু। মেয়েটি তার পরের কথা আর কিছু বলতে পারলে না। সবাই যা আন্দাজ করলে তা হচ্ছে এই, অদৃশ্য মানুষ বোধহয় সশস্ত্র হবার জন্যে কোনো বাড়ির জানালা থেকে এই লোহার গরাদটা খুলে নিয়েছিল। সে যখন মাঠের উপর দিয়ে যাচ্ছিল তখন তাকে দেখা না গেলেও তার হাতের লোহার গরাদটা অদৃশ্য হয়নি। আর সেই উড়ন্ত গরাদ দেখে চন্দ্রবাবু বোধহয় আশ্চর্য হয়ে তাকে নিজের হাতে লাঠি দিয়ে আঘাত করবার চেষ্টা করেছিলেন। অদৃশ্য মানুষ তার হাত ছাড়াবার চেষ্টা করেও যখন মুক্তি পায়নি তখন তাকে হত্যা করতে বাধ্য হয়েছে। চন্দ্রবাবুকে হত্যা করে অদৃশ্য মানুষ যে কোন দিকে গেল তাও ঠিক বোঝা গেল না। তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে যে মস্ত একটা চক্রান্তের সৃষ্টি হয়েছে এটা বোধহয় সে বুঝে নিয়েছিল, কারণ চারিদিকে এমন সতর্ক পাহারা সত্ত্বেও কেউ তাকে আর আবিষ্কার করতে পারলে না। তবে সন্ধ্যার পরে একদল কুলি যখন মাঠ পার হয়ে শ্রীপুরের দিকে আসছিল তখন তারা নাকি শুনতে পেয়েছিল যে
মাঠের ভিতরে কোনো অদৃশ্য কণ্ঠ থেকে কখনো কান্নার, কখনো হাসির ও কখনো গর্জনের রোমাঞ্চকর শব্দ হচ্ছে। ভূত মনে করে কুলিরা প্রাণপণে ছুটে পালিয়ে এসেছিল। সকালবেলায় পূর্ণবাবু একখানা অদ্ভুত পত্র পেলেন। চিঠিখানা বেয়ারি। পত্রলেখক লিখেছে, পূর্ণ, তুমি খুবই চালাক আর সাধু লোক নয়? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি বন্ধু হয়েও আমাকে ধরিয়ে দিলে। আমার সঙ্গে এইরূপ বিশ্বাসঘাতকতা করে তোমার কি স্বার্থ সিদ্ধি হবে তা তুমিই জানো। তোমারই চক্রান্তে একটা দিন আমাকে হাটে মাঠে বাটে ঘেও কুকুরের মতো পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, যাতে আমি খেতে ও ঘুমোতে না পাই সেজন্যে তুমি কোনো সুব্যবস্থা করতেই বাকি রাখোনি। তবু আমি পেট ভরে খেয়েছি ও সারা রাত প্রাণ ভরে ঘুমিয়েছি। এই খবর শুনে তুমি বোধহয় খুব খুশি হবে। এইবারে আসল নাটক শুরু হবে। হাসির নাটক নয়, বিয়োগান্ত নাটক, অর্থাৎ তার মধ্যে পতন ও মৃত্যুর কোনোই অভাব হবে না। এই চিঠি যখন তুমি হাতে পাবে তখন থেকেই বিভীষিকা শুরু হবে। আজ থেকে শ্রীপুরের রাজা আর কেউ নয়, এখানে এখন কেবল আমারই একচ্ছত্র অধিকার। শ্রীপুরের সর্বশক্তিমান মহারাজা হচ্ছি আমি, অদৃশ্য মানব। কাকে রাখবো আর কাকে মারবো সে কথা কেবল আমিই জানি। তবে প্রথম দিনে আমি কি করব সে কথাটা তোমার কানে চুপি চুপি আমি জানিয়ে রাখছি। আমার সঙ্গে শত্রুতা করলে কি হবে তার একটা দৃষ্টান্ত দেখাবার জন্যে প্রথম দিনেই একজনের জন্য আমি প্রাণদণ্ডের ব্যবস্থা করব। আসামির নাম হচ্ছে বাবু পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। মৃত্যুর দূত এখনই তার দিকে অগ্রসর হয়েছে। সে ঘরের দরজায় চাবি বন্ধ করে বসে থাকতে পারে, বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে লুকিয়েও থাকতে পারে, নিজের চারিদিকে অগুন্তি সেপাই রাখতে পারে, সে যা খুশি করতে পারে। কিন্তু তবু মৃত্যু, অদৃশ্য মৃত্যু তাকে গ্রহণ করবার জন্য এগিয়ে আসছে। তাকে আমি খুব সাবধান হতে বলি, কারণ লোকে তাহলেই বুঝতে পারবে যে সাবধান হলেও আমার হাত থেকে রক্ষা নেই। যে তাকে সাহায্য করবে তাকেই মরতে হবে। তুমি শুনে রাখো বন্ধু, আজকে পূর্ণের মৃত্যু দিবস। পূর্ণবাবু চিঠিখানা হাতে নিয়ে নাড়তে নাড়তে বললেন, বিধু ঠাট্টা করে চিঠিখানি লেখেনি, সে তার মনের কথাই খুলে লিখেছে। তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তার সামনে যে গরম চা ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকেও তার কোনো খেয়াল রইল না। আগে চাকরকে ডেকে তিনি বাড়ির ভিতরে ঢুকবার সব পথ বন্ধ করে দিতে বললেন। তারপর দেরাজের ভিতর থেকে একটা রিভলভার বার করে নিজের পকেটে পুরলেন। তারপর ঘরের ভিতরে পায়চারি করতে করতে নিজের মনেই বললেন, বিধু, তাহলে কাল আহার আর নিদ্রা থেকে তুমি বঞ্চিত হওনি। বেশ বেশ, এই মনের আনন্দে তুমি আমার প্রাণদণ্ডের ব্যবস্থা করেছ, এও মন্দ কথা নয়। কিন্তু বিধু, তুমি যতই অদৃশ্য হও, টেক্কা মারব কিন্তু আমি। বলতে বলতে তিনি টেলিফোনের কাছে গিয়ে হাজির হলেন এবং থানার দারোগাকে সকল কথা জানালেন। দারোগা বললেন, আমি এখনই আপনার বাড়িতে যাচ্ছি। টেলিফোনের কাছ থেকে তিনি একটা জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ রাজপথের দিকে তাকিয়ে থেকে নিজের মনেই আবার বললেন, কি জানে বিধু এতক্ষণে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে কিনা। হয়তো সে এখন পথে দাঁড়িয়ে আমার পানেই তাকিয়ে আছে। একটা কি জিনিস ঝপ করে জানলা সার্সির উপরে এসে পড়ল। পূর্ণবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি পিছু হটে এলেন এবং তারপরে উচ্চস্বরে হেসে উঠে বললেন, চড়ুই পাখি। আমার মনে নিশ্চয়ই ভয় ঢুকেছে। সামান্য একটা চড়ুই পাখি আমাকে এমন চমকে দিতে পারে? সদর দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজার এপাশে দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, কে?
দরজার ওপাশ থেকে দারোগাবাবু সাড়া দিলেন। পূর্ণবাবু খিল খুলে দরজাটা একটু ফাঁক করে আগে উকি মেরে দেখে নিলেন সত্যই দারোগাবাবু কিনা। তারপর নিঃসন্দেহ হয়ে দরজার এক পাটি খুব কম করে খুলে দারোগাবাবুকে ভিতরে এনে আবার খিল তুলে দিলেন। দুজনে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে উঠবার আগেই শুনলেন একটা ঘরের ভিতর থেকে ঝনঝন করে শার্টসি ভাঙার আওয়াজ। দুজনে সে ঘরে গিয়ে ঢুকতে না ঢুকতেই আরো দুখানা শার্টসির কাঁচ ভেঙে পড়ল। পূর্ণবাবু বিবর্ণ মুখে বললেন, মিঠু তার প্রতিজ্ঞা রক্ষা করেছে। আমার বাড়ি অবরোধ শুরু হলো। বাড়ির বাইরে থেকে কোনো কিছু ধরে কেউ উপরে উঠতে পারবে না তো? টিকটিকি আর পাখি ছাড়া আর কেউ পারবে না। দুমদাম, ঝনঝনা ঝন, ঠপ ঠপা ঠপ, বড় বড় ঢিল বৃষ্টি হচ্ছে। কতগুলো শার্সি ভাঙল গুণে বলা দায়। অদৃশ্য মানুষকে দেখা যাচ্ছে না। বাড়ির ভিতরে ঢুকতে না পেরে সে ঢিল ছুঁড়েই মনের আক্রোশ মিটিয়ে নিচ্ছে। পূর্ণবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, এখন কি করা যায় বলুন দেখি। একটা উপায় আমার মনে হচ্ছে। আপনি কাল বললেন না যে ওই কুকুররা অদৃশ্য মানুষের গন্ধ পায়? হ্যাঁ, আমার 3টে ডাল কুত্তা আছে, বলেন তো নিয়ে আসি? তারা চোখে দেখতে না পেলেও ঠিক ওই দুরাত্মাকে ধরে ফেলবে। কিন্তু বাইরে যাবেন কেমন করে? বিধু যে পথ আঁকলে আছে। আপনার রিভলভারটা যদি দেন তাহলে ঠিক আমি যেতে পারবো। রিভলভারটা দেখলে ও বদমাইশ নিশ্চয়ই আমার কাছে আসবে না। পূর্ণবাবু অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রিভলভারটা দারোগার হাতে সমর্পণ করলেন। তারপর নিচে নেমে আচমকা সদর দরজাটা খুলে দারোগাকে বার করে দিয়েই তখনই আবার দরজা বন্ধ করে দিলেন। দারোগা পূর্ণবাবু বাড়ির ডান দিকের মাঠ দিয়ে সাবধানে চারিদিকে চোখ রেখে অগ্রসর হলেন। হঠাৎ একটা কণ্ঠস্বর বললে, তুমি দাঁড়াও। দারোগা থমকে দাঁড়িয়ে পড়ে রিভলভারটা মুঠোর ভিতরে চেপে ধরলেন। তুমি কোথায় যাচ্ছ? দারোগার নাকের উপরে যেন একটা 500 ওজনের ঘুষি এসে পড়ল। ধপাস করে মাটির উপর বসে পড়ে যখন তিনি চোখের সামনে রাশি রাশি সর্ষে ফুল ফোঁটা দেখতে লাগলেন, তখন হঠাৎ কার অদৃশ্য হস্ত এসে তার হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। যাও, বাড়ির ভেতরে ফিরে যাও, নইলে। দারোগা হতাশভাবে মুখ তুলে দেখলেন যেন কোনো জাদুবিদ্যার বলেই শূন্যে একটা রিভলভার স্থির হয়ে আছে, তার নলচেটা তারই দিকে ফেরানো। উঠে দাঁড়াও। আমার সঙ্গে কোনো রকম চালাকি খেলতে এসো না। মনে রেখো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। সুরসুর করে ভালো মানুষটির মতো বাড়ির ভেতরে ফিরে যাও। পূর্ণবাবু আর আমাকে দরজা খুলে দেবেন না। কিন্তু তোমাকে ফিরে যেতেই হবে, নইলে তুমি লোকজন ডেকে নিয়ে আসবে। তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু আমার কথা না শুনলে তোমাকে আমি বধ করতে বাধ্য হব। দারোগা আচমকা লাফ মেরে রিভলভারটা অদৃশ্য হাত থেকে কেড়ে নিতে গেলেন। সঙ্গে সঙ্গে রিভলভারের মুখ থেকে দাপ দাপ করে বিদ্যুৎ শিখা জ্বলে উঠল এবং পর মুহূর্তে দারোগার দেহ ঘুরে মাটির উপরে আছাড় খেয়ে পড়ে আড়ষ্ট হয়ে রইল। দোতলার একটা জানলার পাল্লা ফাঁক করে পূর্ণবাবু সমস্ত দৃশ্যই দেখছিলেন এবং ইতিমধ্যেই টেলিফোনে সাহায্যের জন্য তিনি থানায় খবর দিয়েছিলেন। দারোগার পতনের পর রিভলভারটা সেখানেই শূন্যে দুলতে লাগল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে পূর্ণবাবু তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে দেখলেন থানা থেকে 4 জন পাহারাওয়ালা এসে হাজির হয়েছে। তিনি চট করে তাদের ভিতরে এনে আবার দরজা বন্ধ করে দিয়ে বললেন, তোমাদের দারোগা আর বেঁচে নেই। অদৃশ্য মানুষের হাতে রিভলভার আছে, খুব সাবধান। বাড়ির পিছন দিকের একটা দরজার উপরে দুমদুম করে পদাঘাতের শব্দ হতে লাগল। খিরখির সে দরজাটা তেমন মজবুত ছিল না। অদৃশ্য মানুষ বোধহয় সেটা আবিষ্কার করে ফেলেছে।
পাহারাওয়ালাদের নিয়ে পূর্ণবাবু সেই দিকে ছুটলেন, কিন্তু তার আগেই খিড়কির দরজার পলকা খিলটা সশব্দে ভেঙে গেল। অদৃশ্য মানুষ বাড়ির ভেতরে ঢুকলো। মনে রেখো, তার হাতে রিভলভার আছে। পাহারাওয়ালা দুহাতে লাঠি ধরে এদিকে ওদিকে লুকিয়ে একেবারে প্রস্তুত হয়ে রইল। উপরই দুবার রিভলভারের গর্জন শোনা গেল, কিন্তু তার আগেই পূর্ণবাবু তরাক করে মস্ত লাফ মেরে একটা ঘরে ঢুকে পড়ে সে যাত্রা প্রাণ রক্ষা করলেন। অদৃশ্য মানুষকে দেখা গেল না বটে, কিন্তু এটা দেখা গেল যে একটা চকচকে রিভলভার শূন্য পথে থেকে থেকে ক্রমেই এগিয়ে আসছে। হঠাৎ একটা পাহারাওয়ালা গুপ্ত স্থান থেকে বেরিয়ে রিভলভারের পিছন দিকে প্রচণ্ড একটা লঘুরাঘাত করলেন। একটা যন্ত্রণাময় চিৎকারের সঙ্গে সঙ্গে রিভলভারটা ছিটকে তফাতে গিয়ে পড়ল। কিন্তু অদৃশ্য মানুষের হাতে আর রিভলভার নেই দেখে পূর্ণবাবু ও অন্য 3 জন পাহারাওয়ালাও আবার বাইরে বেরিয়ে এলো। যতক্ষণ অদৃশ্য মানুষের হাতে রিভলভারটা ছিল ততক্ষণ তবু তার একটা ঠিকানা পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সে যে কোথায় আছে সে রহস্য কিছুই বোঝা গেল না। কিন্তু যে পাহারাওয়ালা তার হাতে লাঠি মেরেছিল তাকে সে ক্ষমা করলে না। উঠানে এক কোণে একটা টুল ছিল। হঠাৎ সেখানা শূন্যে উঠে ঘুরতে ঘুরতে প্রথম পাহারাওয়ালার মাথার উপর এসে পড়ল। বিকট চিৎকার করে সে প্রপাত ধরণীতল হল। তারপরেই পূর্ণবাবু সভয়ে দেখলেন রিভলভারটা মাটির উপর থেকে আবার শূন্যে লাফিয়ে উঠল। চোখের নিমেষে বাকি পাহারাওয়ালা আবার অদৃশ্য হল এবং পূর্ণবাবু এবারে খিড়কির দরজা দিয়ে একেবারে বাড়ির বাইরের দিকে দৌড় দিলেন। দুম করে রিভলভারের একটা শব্দ হলো, কিন্তু সেই গুলি তাকে স্পর্শ করতে পারলে না। পূর্ণবাবু মাঠের উপর দিয়ে ছুটছেন ঝড়ের বেগের মতো। রিভলভারের লক্ষ্যকে ব্যর্থ করবার জন্যে তিনি সাপের মতন এঁকে বেঁকে ছুটতে লাগলেন। খানিক দূর গিয়ে মুখ ফিরিয়েই তিনি দেখতে পেলেন সেই নাছর বান্দা রিভলভারটা তখনও বেগে তার অনুসরণ করছে। সে এক অদ্ভুত দৃশ্য। ছুটন্ত মানুষ ও তার পিছনে শূন্য পথে উড়ন্ত রিভলভার। বাজারের একখানা ছবিতে দেখা যায় ভীত পরশুরামের পিছনে বিষ্ণুর সুদর্শন চক্র শূন্য পথে তেড়ে আসছে। এ দৃশ্যও অনেকটা সেই রকম। রিভলভার আরো দুবার অগ্নিময় ধমক দিল, কিন্তু তাও ব্যর্থ হল। অদৃশ্য মানুষ নিশ্চয়ই রিভলভার ছোড়ায় অভ্যস্ত ছিল না, তাই এবারের মতো পূর্ণবাবু কোনো গতিকে প্রাণে বেঁচে গেলেন। কিন্তু তবু সে পূর্ণবাবুর পিছু ছাড়লেন না। খালি রিভলভারটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ধরবার জন্যে আরো জোরে অদৃশ্য পা দুটো চালিয়ে দিলেন। আমাদের ডাক্তার মানিকবাবু সেদিন পথের ধারে একটা পুকুর ঘাটে বসে নিজের মনে মাছ ধরছিলেন। মানিকবাবুর জীবনে এই একটি মাত্র শখ আছে, আর তার এ শখ এমন দুর্দান্ত যে তিনি শীত গ্রীষ্ম মানতেন না, যে কোনো পুকুর ঘাটে গিয়ে ছিপ নিয়ে বসে পড়তেন। কিন্তু এমন একজন অকৃত্রিম মাছ শিকারীর উপরে মাছের দল মোটেই সদয় ছিল না। ঘাটের উপরে তাকে দেখলেই তারা যেন তার ছিপকে বয়কট করত, কিন্তু সেজন্যে মানিকবাবুর উৎসাহ কিছুমাত্র কমে না। মানিকবাবু এক মনে মাছ ধরছেন, অর্থাৎ ধরবার চেষ্টা করছেন। এমন সময়ে দ্রুত পদ শব্দ শুনে মানিকবাবু মুখ তুলে দেখলেন ভয়ে ব্যাকুল পূর্ণবাবু পথের উপর দিয়ে তীর বেগে ছুটে চলেছেন এবং ছুটতে ছুটতে চিৎকার করে বলছেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ। পুকুর ঘাটে বসে মানিকবাবুর আর বেশি কিছু শুনবার দরকার হলো। তখন জলের মাছ ডাঙায় না তুলে অদ্ভুত একটা ডিগবাজি খেয়ে ডাঙার মানুষ মানিকবাবু ঝপ করে একেবারে জলের ভিতরে প্রবেশ করলেন। মাছেরা সেদিন কি ভাবলে জানি না, হয়তো তারা ভাবলে ডাঙায় বসে রোজ বিফল হয়ে মানিকবাবু রাগ করে আজ তাদের ধরবার জন্যেই জলের ভিতরে ঝাঁপ দিয়েছেন। মাছেরা কি ভাবলে আর না ভাবলে সেটা ভাববার অবসর মানিকবাবুর মোটেই রইল না, কারণ তিনি সাঁতার জানতেন না। জলের ভিতরে প্রবেশ করেই সে কথাটা তার মনে পড়ল।
ভুঁড়ি ভরে জল খেতে খেতে একখানা নিরেট জগদ্দল পাথরের মতো ক্রমেই তিনি নিচের দিকে নামতে লাগলেন। তারপরেই হঠাৎ তার মনে হলো জলের ভিতরে এত নিচে নামা বুদ্ধিমানের কাজ নয়। পাগলের মতন দুবার হাত পা ছুঁড়তেই তার দেহটা আবার উপরের দিকে উঠতে লাগল। পুকুরের ধারে একটা মস্ত বটগাছ জলের ভিতরে অনেকগুলো ঝুড়ি ঝুলিয়ে দাঁড়িয়েছিল। জলে ঝুড়ি ঝুলিয়ে সেও যেন মাছ ধরবার চেষ্টা করছে। ভাগ্যে মানিকবাবুর দেহটা ঠিক সেইখানেই ভস করে ভেসে উঠল। তাই বটের ঝুড়ি ধরে সে যাত্রা মানে তিনি তার পৈতৃক প্রাণটি রক্ষা করলেন। মানিকবাবু নিজের মনে বললেন, বাপ, যে জল আজ খেয়েছি এ জীবনে বোধহয় জল তেষ্টা পাবে না। অদৃশ্য মানুষের হাত থেকে বাঁচতে চেষ্টায় আজ আত্মহত্যা করছিলাম আর কি। কিন্তু কিন্তু পূর্ণবাবুর কি হলো? মানিকবাবু ভয়ে ভয়ে চারিদিক তাকিয়ে দেখলেন, কিন্তু পূর্ণবাবুর কোনো পাত্তাই পাওয়া গেল না। কিন্তু ওদিকে ইতিমধ্যেই পাশা উল্টে গেছে। পূর্ণবাবুর বাড়ি থেকে বেরিয়ে পাহারাওয়ালারা থানায় গিয়ে খবর দিয়েছে এবং সেখান থেকে দলে দলে সেপাই পূর্ণবাবুকে রক্ষা করবার জন্য ছুটে এসেছে। এখন পালাবার পালা হচ্ছে অদৃশ্য মানুষের। কিন্তু পাছে সে আবার ফাঁকি দেয়, সেই ভয়ে পূর্ণবাবু সিপাহীদের ডেকে বললেন, শিগগির হাত ধরাধরি করে সবাই গোল হয়ে দাঁড়াও, অদৃশ্য মানুষ এর মধ্যেই আছে। সকলে তাড়াতাড়ি পূর্ণবাবুর কথা মতো কাজ করলে। সবাই ধীরে ধীরে এগিয়ে এসে চক্রটাকে ছোট করে আনল। তাহলে অদৃশ্য মানুষ আর পালাতে পারবে না। তার কথা শেষ হতে না হতেই বিপুল বিক্রমে অদৃশ্য মানুষ আগেই তাকে আক্রমণ করলে। এবারে পূর্ণবাবুও তাকে ছাড়লেন না। তার অদৃশ্য দেহটাকে তিনি দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলেন। তারপর দুজনে জড়াজড়ি করে পথের উপরে গিয়ে পড়লেন। সেপাইরা সবাই ছুটে এলো। হাত দিয়ে অনুভব করে সকলে মিলে অদৃশ্য মানুষের মাথা, গলা, বুক, বাহু, কোমর, জানু ও পা সজোরে চেপে ধরলে। অদৃশ্য মানুষ একবার যন্ত্রণা বিকৃত বদ্ধ স্বরে চিৎকার করে উঠল, তারপরে তার সমস্ত দেহ একেবারে স্থির হয়ে গেল। ওকে ছেড়ে সরে দাঁড়াও, ও আহত হয়েছে, আর পালাতে পারবে না। পূর্ণবাবুর ঠোঁট কেটে রক্ত ঝরছিল। তার শরীরেও নানা জায়গায় কাটাকুটির দাগ। সেই অবস্থাতে তিনি উঠে অদৃশ্য মানুষের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে আন্দাজে তার বুকের উপরে হাত দিয়ে বললেন, না, বিধু আর পালাতে পারবে না। এর হৃৎপিণ্ড স্থির হয়ে গেছে, এ আর বেঁচে নেই। তখন শ্রীপুর শহরের সমস্ত লোক সেইখানে এসে জড়ো হয়েছিল। সকলেরই মুখে বিস্ময় ও আতঙ্ক। সকলেই নানা রকম কথা বলে চেঁচামেচি করছে। একটা বুড়ি ভিড়ের ভিতরে হুমড়ি খেয়ে পড়ে অদৃশ্য মানুষকে দেখবার চেষ্টা করছিল। হঠাৎ সে ভীত স্বরে চেঁচিয়ে উঠল, আমি ওকে দেখতে পেয়েছি, আমি ওকে দেখতে পেয়েছি। বুড়ির কথা শুনে পূর্ণবাবুও সচকিত দৃষ্টিতে দেখলেন, পথের ধুলোর উপরে কাঁচের মতন স্বচ্ছ একখানা মানুষের হাত ক্রমেই বেশি স্পষ্ট হয়ে উঠছে। দেখতে দেখতে তার স্বচ্ছতা দূর হয়ে গেল। তখন তাকে দেখাতে লাগলো ঠিক যেন ঘষা কাচের একখানা হাতের মতো। দেখতে দেখতে সকলের স্তম্ভিত চক্ষের সামনে অদৃশ্য মানুষের সমস্ত দেহটাই মায়াময়ে ছায়ার মতন ফুটে উঠল। তারপর ধীরে ধীরে সেই ছায়াটা ক্রমেই ঘন ও নিরেট হয়ে উঠল। তারপর অদৃশ্য মানুষ যখন স্পষ্ট রূপে দৃশ্যমান হল, তখন সে রক্ত মাংসের সম্পূর্ণ গঠন ফিরে পেয়েছে। যে ঔষধির প্রক্রিয়ায় তার জীবন্ত দেহ অদৃশ্য হয়ে গিয়েছিল, মরণ সেই ঔষধির গুণ নষ্ট করে তার রক্ত মাংসে গড়া দেহটাকে পৃথিবীর ধুলায় আবার ফিরিয়ে দিয়ে গেল।
পথের উপর শুয়ে আছে একটি 30 বছর বয়সের যুবা পুরুষ। তার সমস্ত দেহে আঘাতের দাগ এবং তার মুখে চোখে নিরাশা ও ক্রোধের চিহ্ন। পূর্ণবাবু দু হাতে মুখ ঢাকা দিয়ে বলে উঠলেন, ওর মুখে কাপড় ঢাকা দাও, দোহাই তোমাদের, ওর মুখে কাপড় ঢাকা দাও। পৃথিবীতে প্রথম যে মানুষ অপূর্ব বুদ্ধি ও জ্ঞানের প্রসাদে রক্ত মাংসে গড়া নিরেট দেহকে অদৃশ্য করবার অদ্ভুত উপায় আবিষ্কার করেছিল, দুর্ভাগ্যক্রমে এমনই শোচনীয়ভাবে সে তার ভারবহ ভীষণ জীবন সমাপ্ত করলে। বাবু বংশীবদন বসুকে তোমরা নিশ্চয়ই কেউ ভোলনি। তোমাদের কারুর যদি তার সঙ্গে দেখা করবার স্বাদ হয়, তাহলে চুপি চুপি পা টিপে টিপে আমার সঙ্গে এসো। গোলমাল করলে তার দেখা পাবে না, কারণ তোমরা যে তাকে আগে থাকতে চেনো না, এ কথা টের পেলেই তিনি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারেন। শ্রীপুরের পান্থনিবাস হোটেলে আমার সঙ্গে এসো। ওই দেখো, হোটেলের হল ঘরের মাঝখানে একখানা ইজি চেয়ারের উপরে পরম আয়েসে বসে বংশীবাবু কেমন মিষ্টি মিষ্টি হাসি হাসছেন। বংশীবাবু এখন দাতব্য জুতো ও ময়লা জামা কাপড়কে অত্যন্ত ঘৃণা করেন। তার মাথায় এখন চমৎকার টেরিকাটা, গায়ে ইস্ত্রি করা সিল্কের পাঞ্জাবি, পরনে কোচানো শান্তিপুরী ধুতি ও পায়ে বার্নিশ করা চকচকে জুতো। আর শুনলে তোমরা বোধহয় অবাক হয়ে যাবে যে এত বড় পান্থনিবাস হোটেলটির একমাত্র মালিক হচ্ছেন এখন কেবল তিনি। পান্থনিবাসের এখন এমন প্রসার যে শ্রীপুরের কোনো লোক স্বাস্থ্যনিবাসের নাম আর মুখেও আনে না। এজন্যে বংশীবাবু বড়ই খুশি। যখন তখন একগাল হেসে মাথা নেড়ে বলেন, বাবা, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। আমার ময়লা জামা কাপড় আর ছেঁড়া জুতো দেখে মিস্টার দাস ভারী তাচ্ছিল্য করেছিলেন। এখন বোধহয় তিনি বংশীবদনের মহিমা হাড়ে হাড়ে টের পেয়েছেন। তার হোটেলে বসে কেউ অদৃশ্য মানুষের নিন্দা করলে তিনি মুখ ভার করে বলেন, ওগো, তোমরা সবাই থামো, আমি গুরু নিন্দা শুনব না। তোমরা যাকে অদৃশ্য মানুষ বলছো, তিনি ছিলেন আমার গুরুদেব। তার আশীর্বাদেই আজ আমার এত বাড়বাড়ন্ত। বংশীবাবুর গুরুভক্তি দেখে আশ্চর্য হওয়ার কিছুই নাই। অদৃশ্য মানুষের হুকুমে শ্রীপুর ব্যাংক থেকে নোট প্রজাপতিগুলো ফরফর করে উড়ে গিয়ে বংশীবাবুর পকেটে যে বাসা বেঁধেছিল, এ কথা কেউ না জানুক, তোমরা সকলে নিশ্চয়ই জানো। অতএব এসো, আমরাও সবাই মিলে বংশীবাবুর গুরুজির জয় দিয়ে পালা সাঙ্গ করি। প্রিয় গল্প সাথী, আজ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষ। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, চৈতি মজুমদার, মুনমুন দাস, আশিস রায়, অরুণাভ দত্ত, সজল বোস, শিবাংশু ভট্টাচার্য, সুমন সরকার এবং রোহন ঘটক। এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনা নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনা। সকলে ভালো থাকবেন। নমস্কার।